আচ্ছা, এখানে তো অনেক কিছু দেখছি তোমার। ফটোগ্রাফি আছে, মিউজিক আছে, সিনেমাটোগ্রাফি, অনেক রকমের কাজ আছে অ্যাকচুয়ালি। তো তোমার পেশেন্স আছে তো? আমার একটু ডিটেইলে জানতে হবে সবকিছু। অ্যাবসলিউটলি, জাস্ট গো ফর ইট। তো প্রথমেই জানতে চাইবো তোমার প্রফেশন সম্পর্কে, লাইক তোমার জবটা কি, এখানে তোমার রোলটা কি, কি জব করো? আমি কারেক্টিভ সার্ভিসেস নিউ সাউথ ওয়েলসে ডিজিটাল মিডিয়া ডেভেলপার হিসেবে জব করছি। তো এখানে আমাদের মেনলি বিভিন্ন ধরনের কন্টেন্ট, সেটা ভিডিও, অডিও, ফটোগ্রাফি কিংবা গ্রাফিক্সের কাজ করতে হয়। বাহ! তো মানে কি ধরনের কন্টেন্ট বানাও এখানে? এটা মেইনলি তোমার এডুকেশনাল কন্টেন্ট, তারপরে ওরিয়েন্টেশন ভিডিও, কিংবা ধরো একাডেমিক কোনো টিউটোরিয়াল, কখনো প্রোফাইল ভিডিও, আবার ধরো অডিওর মধ্যে পডকাস্ট বানাতে হয়, কিংবা গ্রাফিক্সের মধ্যে ধরো পোস্টার, হ্যান্ড আউট, লিফলেট, বিভিন্ন রকমের ডিজাইনেরও কাজ করতে হয়। ও, তো তার মানে তুমি মিডিয়াতে ডিগ্রি নিয়েছো আর মানে এখন এটা রিলেটেড জব করছো? আমার ব্যাকগ্রাউন্ড তো অ্যাকচুয়ালি সোশ্যাল সায়েন্স। মানে তাহলে মাল্টিমিডিয়ার কাজ কিভাবে করতে পারছো? সত্যি কথা বলতে মাল্টিমিডিয়ার কাজটা আমি, এর যে প্রতিটা স্কিল, এটা আমি সেলফ টট বা সেলফ লার্নিংয়ের মাধ্যমে শিখেছি। অনলাইন থেকে ধরো বিভিন্ন রকমের স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করেছি, রিসোর্স কালেক্ট করেছি, এটার উপরে প্রচুর স্টাডি করেছি এবং গ্র্যাজুয়ালি ধরো এটার সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা লেন্স, এডিটিং, অডিও রেকর্ডিং, মিক্সিং, এই প্রত্যেকটা কাজ আমি নিজের আগ্রহে শিখেছি। আর শুধু শেখাটা না, মানে এই ব্যাপারটাকে আমার ধরো একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হয়েছে যেন এই জবের ক্রাইটেরিয়াগুলি মিট করে। আচ্ছা, তো শুরুতেই জানতে চাইবো তোমার মানে তোমার যে ক্যারিয়ারটা শুরুটা একটু বলো, তোমার যে নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের জবটা কিভাবে পেলে? অনেকদিন ধরে প্রাইভেট জব করছিলাম, তো তারপরে আমার সবসময় একটা ড্রিম ছিল যে আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট জব করব। তো প্রচুর জবে অ্যাপ্লাই করেছি, রিজেক্টেড হয়েছি, বাট আমি থামিনি। হ্যাঁ, কন্টিনিউয়াস তোমার অ্যাপ্লাই করে গেছি। আর অস্ট্রেলিয়ান ওয়ার্কফোর্সে কাজ করার জন্য যে ক্যাপাবিলিটিসগুলি দরকার বা যে ধরনের কম্পিটেন্সি দরকার, সেটা আমি সেলফ লার্নিংয়ে বলো, প্র্যাকটিস করে বলো, এটা ডেভেলপ করেছিলাম। আর 2009 সালে আমি প্রথম ডিপার্টমেন্ট অফ কমিউনিটিজ অ্যান্ড জাস্টিসে অ্যাডমিন অ্যান্ড ইন্টেলিজেন্সে জয়েন করি। এরপর 2018 সালে ডিপার্টমেন্টে একটা মিডিয়া রোলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আসে 4 মাসের একটা প্রজেক্টের জন্য। তো আমি আমার যে অ্যাপ্লিকেশন, ফর্মাল অ্যাপ্লিকেশন, ওটার সাথে আমার বানানো কিছু কন্টেন্ট, এর কারণ এটা একটা মিডিয়া রোল, তো আমার মানে একটা প্রোফাইলের একটা পোর্টফোলিও দিতে হয়েছিল। তো ওখানে আমার বানানো টেলিফিল্ম এবং কিছু মিউজিক ভিডিওর কাজ আমি জমা দিই। এরপরে ওরা আমাকে অ্যাপয়েন্ট করে, কিন্তু 4 মাসে ওরা আমাকে একটা প্রজেক্ট করার জন্য একটা অ্যাসাইনমেন্ট দেয়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি জানো? কি? সেটা হচ্ছে যে 4 মাসে ওরা তো আমাকে একটা কাজ দিয়েছিল, আমি ওই একটার জায়গায় একই সময়ে ওদেরকে 2টো প্রজেক্ট করে দিয়েছিলাম, যেটা এখনও আমাদের এন্টায়ার স্টেটে সব কারেকশনাল সেন্টারে এটা দেখানো হয়। বাহ! হ্যাঁ, কিন্তু এটা তো ধরো একটা টেম্পোরারি রোল ছিল, সো আমাকে ওটা শেষ করে আবার ফিরে যেতে হয়েছে আমার অ্যাডমিন রোলে। কিন্তু আমার একটা ড্রিম তৈরি হয়ে যায় যে আমি মিডিয়াতেই জবটা করব, এবং সেই পার্সপেক্টিভে ধরো আমি এভরি ওয়েডনেসডে যে জব পোস্টিংগুলি হতো, 1 বছর আমি কোনো পোস্টিং মিস করিনি এবং সব জবে আমি কন্টিনিউয়াস চেক করে গেছি। তো এভাবে ধরো প্রায় একটা বছর আমার চলে যায়। তারপর 2018 সালে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন এবং ওনাকে দেখার জন্য আমি ওভারনাইট আমাকে বাংলাদেশ যেতে হয়। তো আমি, খুব মজার ব্যাপার যে আমি যখন এয়ারপোর্টে বোর্ডিংয়ে বসে আছি এবং তখন আমার ফোনে আমি জব পোস্টিং হান্ট করছিলাম এবং দেখি যে এই জবটাই তখন অ্যাডভার্টাইজড হয়েছে এবং সময় আছে আমার হাতে মাত্র 2 সপ্তাহ। তো আমি ধরো নানা রকম চিন্তা করছি মাথায়, কিন্তু অনেক স্ট্রেস নিয়ে আমি ট্রাভেল করি। এরপর দেশে গিয়ে প্রথম 7 দিন আমি টু বি অনেস্ট কিছুই করতে পারিনি, কারণ মা তখনও খুবই অসুস্থ ছিলেন। আর এরপরে আমার হাতে ছিল মাত্র 7 দিন। আমি অ্যাপ্লিকেশন লেখার জন্য বাসার যে কম্পিউটারটা অন করতে গিয়ে দেখি নষ্ট।
বাজারে নিয়ে ঠিক করে নিয়ে আসলাম, এসে আবার অন করে দেখি মাইক্রোসফট ওয়ার্ড নাই। এও কি সম্ভব? পরে ওয়ার্ড ইনস্টল করলাম, করে অ্যাপ্লিকেশন লেখা শুরু করলাম এবং ধরো 1-1.5 পৃষ্ঠা লিখলাম, হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, দিয়ে আমার পুরো লেখা লস্ট। তো এভাবে অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি লিখে সাবমিট করতে পেরেছিলাম এবং আমার ইন্টারভিউয়ের জন্য আমি কল আপ ইমেল পাই। যাক, তাহলে তোমার স্ট্রেস তো অন্তত কমলো। তখন আমার একটু স্ট্রেসটা অবভিয়াসলি কমেছিল, অ্যান্ড বাট আমাকে বাংলাদেশ থেকে মাকে অসুস্থ রেখেই ওনার দোয়া নিয়ে ফেরত আসতে হয়েছিল, কারণ আমার প্রচুর প্রিপারেশনের একটা ব্যাপার ছিল, কারণ এটা হাইলি কম্পিটিটিভ একটা পজিশন ছিল। কিরকম? দেখো, মিডিয়াতে আমার তো বেসিক্যালি কোনো ডিগ্রি ছিল না, আর যেহেতু আমাকে এখানে লোকাল অ্যাপ্লিক্যান্টদের সাথে কম্পিট করতে হয়েছে, সো নিজের উপরে তো একটা আত্মবিশ্বাস ছিল, কিন্তু আমার মেরিট বা স্কিলের মানে সবটুকু এখানে অ্যাপ্লাই করতে হয়েছিল, এবং বেসিক্যালি আমি ইন্টারভিউয়ে ফার্স্ট হয়েছিলাম বলে আমি এই জবটা পেয়েছিলাম। ওয়াও, দারুণ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আর সেই তখন থেকে একটা দীর্ঘ সময় ধরো আমি একটা আনন্দ নিয়ে কাজ করছি কারেন্ট পজিশনে। আচ্ছা, তুমি যে বললে যে তুমি দীর্ঘ সময় ধরে কাজ করছো, তো এখানে তোমার অ্যাচিভমেন্টটা কি? সবচেয়ে বড় কথাটা কি যে আমি একজন বাংলাদেশি হয়ে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে, ধরো স্পেশালি স্টেট গভর্নমেন্টে আমার বেশ কিছু কাজের কন্ট্রিবিউশন এখানে অ্যাড হচ্ছে, আমার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে, আর এটা একদিকে যেমন ধরো দায়িত্বপূর্ণ, অন্যদিকে এটা খুবই চ্যালেঞ্জিং, আর প্রফেশনালি তো অনেক রিওয়ার্ডিং। সত্যি, মানে আসলে ইউ শুড বি প্রাউড অফ ইয়োরসেলফ, স্পেশালি বাংলাদেশি কমিউনিটির জন্য একটা ইন্সপিরেশন। হ্যাঁ, মানে অনেক ভালো লাগে যখন দেখি ধরো আমার বানানো কোনো ভিডিও কন্টেন্ট দিয়ে এখানকার যে প্রাইমারি ট্রেনিং, আমাদের যে প্রাইমারি ট্রেনিং একাডেমি আছে, সেখানে আমি যখন দেখি যে আমার বানানো কন্টেন্ট দিয়ে তাদের মেইন কোর্স মডিউলগুলি পড়ানো হচ্ছে, প্লাস তোমার ন্যাশনাল যে টিভি চ্যানেলস আছে, যেমন ধরো চ্যানেল 7, 9, এরা যখন নিউজ স্টোরি করে তখন আমার বানানো ফুটেজ দিয়ে তারা স্টোরিটা করছে, কিংবা ধরো আমার তোলা ছবি, আমাদের কোনো অ্যাম্বাসেডর যার ছবিটা অপেরা হাউসে ডিসপ্লে হচ্ছে, তো এটা একটা অন্য লেভেলের আনন্দ। কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপারটা হচ্ছে যে 2023 সালে আমি আমাদের যে স্টেটের একটা ন্যাশনাল প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টে আমি কনজিকিউটিভ 4 বছর ওটার ভিডিও কন্টেন্ট মডিউলটার প্রজেক্ট লিড অ্যান্ড এক্সিকিউশনে ছিলাম। এর জন্য আমাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কমেন্ডেশন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, এবং এটা আমার জীবনের জন্য একটা অনেক বড় মাইলস্টোন। ওয়াও, দারুণ অ্যাচিভমেন্ট। আচ্ছা, তোমার এই ফটোগ্রাফি শেখার আগ্রহটা কিভাবে হলো এবং কিভাবে শিখেছো? স্কুল থেকেই ধরো বিভিন্ন রকমের ফটো এক্সিবিশন দেখতাম, তো তখন বেসিক্যালি যেটা হতো যে ছবি দেখতে খুব ভালো লাগতো, এবং আমি বুঝতে পারতাম যে কোন ছবিটা কোনটার চেয়ে ভালো, কিন্তু কেন ছবিগুলি এরকম বা কীভাবে ছবিটা তুললো এই ব্যাপারে কোনো নলেজ ছিল না, কারণ তখন তো আমি ফটোগ্রাফি অতটা বুঝতামও না। তো পরে যখন ক্যামেরা কিনলাম, ফটোগ্রাফির উপরে পড়াশোনা শুরু করলাম, প্রচুর স্টাডি করলাম, এটার ধরো ইনস অ্যান্ড আউট এর সব কিছু, মানে টেকনিক্যাল ডিটেলস, লেন্স নিয়ে কাজ করা, কম্পোজিশন, তারপরে তোমার হচ্ছে এক্সপোজার, মানে কোনটার কি কন্ট্রোল, এবং সব ধরনের ফটোগ্রাফি যখন আমি শিখলাম, শেখাটা হচ্ছে যে বেসিক্যালি হয়েছে আমি এটাও কাইন্ড অফ সেলফ টট। আমি পড়াশোনা করেছি প্রচুর, তার চেয়ে বেশি যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রচুর ছবি তুলেছি এই জীবনে, কারণ তোমার এটা একটা হ্যান্ডস অন স্কিল, মানে এখানে ধরো প্র্যাকটিক্যাল তো আমরা পড়ে শিখি, কিন্তু ছবির তোলার ব্যাপারটা তোমাকে অনেক তুলে শিখতে হয়। তো সেখান থেকে আমি এটা শিখেছি। আর আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ ধরো যেটা চোখে দেখতে পায় না, সেটা ক্যামেরা দিয়ে হয়তো দেখাতে আমার বেশি ভালো লাগে।
আচ্ছা, তো তোমার প্যাশন অফ ফটোগ্রাফিটা কিসে? সিলেক্টিভ কিছু না, আমি সব ধরনের ছবি তুলি। যে কোনো ছবি তুলতে আমার ভালো লাগে, বিশেষ করে ধরো যেখানে আর্ট আছে, যেমন ধরো ল্যান্ডস্কেপ হোক, সেটা পোর্ট্রেট হোক কিংবা ম্যাক্রো, নাইট লাইফ, লাইফস্টাইল, যাই হোক না কেন, কোনো কিছুকে ধরো আর্টিস্টিক্যালি ক্যাপচার করাটাই আমার ফটো প্যাশন বলতে পারো। ধরো আমি কোথাও গেছি, সেটা ট্রাভেল হোক বা কাজের জন্য হোক, যদি আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়, বিভিন্ন জায়গায় যখন আমি যাই তখন সেই জায়গাটার আমি সানরাইজ, সানসেট, অ্যাটমসফেরিক ল্যান্ডস্কেপ বা লাইফস্টাইল, যখন ড্রোন থাকে ধরো ড্রোন উড়িয়ে আমি এরিয়াল ফটোগ্রাফিটা করি। আর বার্ড ফটোগ্রাফিটা আমার সবচেয়ে শখের। তোমার বার্ড ফটোগ্রাফিগুলো আমি দেখেছি, এগুলো দারুণ। তো তোমার এই শখটা কিভাবে শুরু হলো? বার্ড ফটোগ্রাফির শখটা বেসিক্যালি তৈরি হয়েছিল আমার বন্ধু তামজিৎ টোকেনের ছবি তোলা দেখে। পরবর্তীতে বার্ড ফটোগ্রাফার কমিউনিটি, ধরো রমেশ, হিমেল বা সুমন, এদের ছবি দেখে আমি হাইলি ইন্সপায়ার্ড হই, কারণ এটা আমার কাছে সবচেয়ে একটা চ্যালেঞ্জিং একটা ফটোগ্রাফির এরিয়া মনে হয়েছে। কারণ ধরো টেকনিক যেটা আছে ফটোগ্রাফি, এটা ছাড়াও এটার জন্য তোমার দরকার অসীম ধৈর্য, গবেষণা, জ্ঞান, কিংবা ধরো এক্সপ্লোর করার যে একটা ইন্টারেস্ট, সেটা তো থাকতেই হবে। আচ্ছা, তো চ্যালেঞ্জ কেন বলছো? চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন প্রজাতির বার্ড খুঁজে পাওয়া, কারণ এর জন্য তোমার অনেক ডাটা কালেক্ট করতে হয়, লোকেশন ট্রাভেল করতে হয়, প্লাস হচ্ছে স্পটিং একটা বিগ ফ্যাক্টর। মনে করো তুমি একটা লোকেশনে গেলা, কিন্তু বার্ডটা তুমি খুঁজে পাচ্ছ না, তো সেটা একটা বিগ চ্যালেঞ্জ। আবার ধরো তুমি লোকেশনে গেছো, বার্ড খুঁজে পেয়েছো, কিন্তু এত উইন্ডি যে বার্ড তোমার সামনে আসছে না। আর এমনও হতে পারে যে ধরো তোমার কাছে লঙ্গার লেন্স আছে 600mm কিংবা 800mm, তারপরেও তুমি মানে বার্ডটাকে রিচ করতে পারছো না। এর বাইরে ক্যামোফ্লেজিং একটা খুব বড় চ্যালেঞ্জ। যে কোনো পরিবেশে গিয়ে তোমাকে একটু ক্যামোফ্লেজিং হতে হয়, হয়তো তুমি মাটিতে শুয়ে হোক কিংবা গাছের আড়ালে তুমি লুকিয়ে হোক, এবং ধরো পিঁপড়া কামড়াচ্ছে কিংবা ইনসেক্ট আসছে, সে মানে এখানে অনেক অনেক ধৈর্য অ্যান্ড চ্যালেঞ্জ দরকার। আচ্ছা, বুঝলাম এবার। সত্যি তো, আসলে এত প্রজাতি খুঁজে পাওয়া তো কঠিন। তো এখন পর্যন্ত কতগুলো লাইফ আর স্পট করেছো? সিডনিতে তোমার 350-এর উপরে প্রজাতি আছে। হ্যাঁ, তো আমি তার মধ্যে আমার 75 ক্লিন শটস আছে, এবং তার মধ্যে সবচেয়ে এন্ডেঞ্জার্ড বা রিজেন্ট হানি ইটার, সেটারও আমার ছবি আছে। এর বাইরে বাংলাদেশে আমার প্রায় 55টা মতো ক্লিন শটস আছে, এবং কিছু ওয়াইল্ড লাইফও আছে। আচ্ছা, তো এই যে এত জায়গায় ছবি তুলতে গিয়েছো, তো এগুলোর ভিতরে মানে তোমার কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স নেই? ধরো সবসময় তোমার ভুলতে পারো না। মেমোরেবল এক্সপিরিয়েন্স এত বেশি, মানে এটা বলতে গেলে তোমার সারাদিন ধরে শুনতে হবে। হ্যাঁ, তবে একটা ঘটনা আমার খুব মানে আমার মেমোরিতে সারাক্ষণ কাজ করে। সেটা হচ্ছে একবার কমিউনিটিতে আমার একজন ফ্রেন্ড শিহাব, তাকে নিয়ে আমি 500 কিলোমিটার দূরে বার্গো স্টেট ফরেস্টে গিয়েছিলাম, পাইন ফরেস্টের মধ্যে কিছু অ্যাটমসফেরিক ছবি তোলার জন্য। তো আমরা সকালে ফরেস্টের মধ্যে ঢুকে গেছি এবং আমাদের ছবি টবি তোলার সব কাজ শেষ করে দেন আমি একটু আমার ভিডিওগ্রাফির জন্য আমি ফরেস্টের ভিতরে বেশ অনেকটা উপরে আমি চলে গেছিলাম। তো হঠাৎ ওখানে তোমার একটা খুব ধাতব, ভৌত ধাতব টাইপের একটা শব্দ হয়, কিন্তু শব্দটা হয় না উপর থেকে। আমি প্রথমে একটু চিন্তা করি যে অ্যাকচুয়ালি কী হলো, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ খেয়াল করি যে এখানে তো কোনো বাতাস নাই, অথচ উপরে তাকিয়ে দেখি যে তোমার গাছের মাথাগুলি জাস্ট মানে কাঁপছে আর কি। তো মুহূর্তের মধ্যেই সেকেন্ড টাইম আরেকবার হয় আর কি। তো তখন আমার প্রচণ্ড ভয় লাগে, এবং যেহেতু এটা একটা এমটি ফরেস্ট, এখানে শব্দ হওয়ার কোনোই কারণ নেই, তো আমি
উপর থেকে দৌড়িয়ে একদম নিচে চলে আসি, এসে আসতেই আমাকে শিহাব জিজ্ঞাসা করে যে আপনি কি কোনো শব্দ শুনেছেন? আমি বলি যে হ্যাঁ। তো উনি বলেন যে দুবার কিন্তু। তো আমি বলি যে হ্যাঁ। তো আমরা দুজনেই বুঝতে পারি যে এটা কোনো একটা অডিটরি হ্যালোসিনেশন ছিল না। তো তখন আমরা ঠিক কিছু বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কী করা উচিত। তো শিহাব বলল যে মানে উই হ্যাভ টু লিভ দ্য প্লেস রাইট অ্যাওয়ে। তো আমরা তাড়াতাড়ি যা জিনিস ছিল সব নিয়ে গাড়ির মধ্যে উঠেছি, উঠে গাড়ি স্টার্ট দিব, দেখি গাড়ি স্টার্ট নিচ্ছে না। এবং তখন আমরা যেটা চিন্তা করি যে ঠিক আছে গাড়িটাকে একটু পুশ করে আমরা মেইন রোডে সাইডে নিয়ে আসি যাতে মানুষজন আমরা দেখতে পাই। তো তখন আমরা ওখানে নিয়ে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আমরা কিচ্ছু করতে পারিনি এবং আমরা ঠিক ব্যাপারটাকে ইন্টারপ্রেট করতে পারিনি। পরবর্তীতে যখন আমরা ফেরত আসছি আজ পর্যন্ত কিন্তু এটা আমরা ফাইন্ড আউট করতে পারিনি যে এটা কী ছিল বেসিক্যালি। বাহ, এটা তো মারাত্মক একটা অভিজ্ঞতা। দাঁড়াও, এটার আমার একটু নোট নিয়ে রাখতে হবে, এটা মাস্ট তোমার বায়োগ্রাফিতে আসলে অ্যাড করতে হবে। তোমার গল্পগুলো শুনছি, ইন্টারেস্টিং সব গল্প, আরও জানতে ইচ্ছা করছে। কি যে বলো, আমার তো মনে হচ্ছে এখন তোমারই অনেক পেশেন্স লাগবে। একদমই না। চা খাবা? হ্যাঁ, চা খুব ভালো হয় চা খেলে। তাহলে চলো চা খেতে খেতে বাকিটা শুনি। হ্যাঁ শিওর। আচ্ছা শোনো, মানে কেন জানি মনে হচ্ছে তোমাকে আমি অনেক ঝামেলায় ফেলে দিলাম। আরে দূর, আচ্ছা তোমার আইক্লিক স্টুডিওর পেজে বেশ কিছু রকমের কন্টেন্ট দেখেছিলাম, এটার বিষয়ে কিছু জানতে চাচ্ছি। আইক্লিক স্টুডিও প্রোডাকশন বেসিক্যালি আমার নিজস্ব একটা প্রোডাকশন হাউস, যেখানে ধরো আমি অডিও রেকর্ডিং, বিভিন্ন রকমের অডিও রেকর্ডিং, গান, ইনস্ট্রুমেন্টাল, স্টোরিজ কিংবা ধরো পডকাস্ট, এগুলো রেকর্ড করি। পাশাপাশি প্রচুর ভিডিও কন্টেন্ট আমি করি, মেইনলি মিউজিক ভিডিও, পাশাপাশি তোমার প্রোফাইল ভিডিও হতে পারে, বায়োগ্রাফি হতে পারে, কিংবা শর্ট ফিল্ম হইতে পারে। তো আমার নিজস্ব কোনো টিম নাই, কিন্তু ধরো আমি একাই সব কাজটা করি। আর পাশাপাশি ফটোগ্রাফি করি, যেমন ধরো প্রোডাক্ট ফটোগ্রাফি আছে, পোর্ট্রেট আছে, ফ্যামিলি পোর্ট্রেট আছে। এই যে যেমন তোমার ফুড ফটোগ্রাফিটা তো আমি করে দিব, কিন্তু আমি যেটা মনে করেছি যে তোমার ফুড ফটোগ্রাফিটা করার পাশাপাশি তোমাকে আমি একটা ট্রেনিংও প্রোভাইড করে দিব, যাতে তুমি নিজেই তোমার কাজটা করতে পারো। দ্যাট উইল বি অসাম, তোমাকে তাহলে আর বারবার জ্বালাবো না। আচ্ছা তোমার এই যে আইক্লিক স্টুডিওর প্রোডাকশনসের পেজে এত রকমের কাজ আছে, এখানে তোমার অ্যাচিভমেন্টটা কি? আমার বেশ কিছু কাজ তোমার অনলাইন প্ল্যাটফর্মগুলিতে অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলো সবই ইন্টারন্যাশনাল। তো এখানে তোমার ধরো বেস্ট সিনেমাটোগ্রাফি আছে, তারপরে স্ক্রিন প্লে আছে, আবার বেশ কিছু কন্টেস্টে এগুলোর অফিসিয়াল নমিনেশনও আছে। বাহ, দারুণ তো। আচ্ছা আমার একটা ছোট রিকোয়েস্ট আছে, আমার কিন্তু একটা গান তোমার রেকর্ড এবং ভিডিও করে দিতে হবে এই আইক্লিক স্টুডিওতে। একদম, কিন্তু যখনই তুমি রেডি, বাট আমার একটা কন্ডিশন আছে। কি সেটা? সেটা হচ্ছে তোমাকে আমার লেখা এবং আমার সুর করা একটা কম্পোজিশনে পুরো গানটা গাইতে হবে। ও ওয়াও, এটা তো আমার জন্য খুবই এক্সাইটিং। আচ্ছা তোমার এই যে এত সব ক্রিয়েটিভিটি, গান গাওয়া, আবার এই যে এত সুন্দর লিরিক্স লেখো, এসবের শুরুটা কিভাবে হলো? আসলে দেখো, গান ও লেখালেখি দুটোই আমি জেনেটিক্যালি পেয়েছি। আমার প্রয়াত বাবা ছিলেন একজন বিশিষ্ট সঙ্গীত অনুরাগী, প্লাস উনি একজন বিশিষ্ট গিটারিস্ট, যিনি রাজশাহী রেডিও বাংলাদেশ বেতারে নিয়মিত গিটার শিল্পী ছিলেন। পাশাপাশি আমার দাদা ছিলেন একজন খুবই বিশেষ সঙ্গীত অনুরাগী, এবং উনি বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। শুধু সেটাই না, ধরো উনি কিন্তু নিজে গান লিখতেন এবং সুর করতেন। এই সূত্রে ধরো আমার বড় ভাই, বোন, আমার যারা অন্য চাচারা আছেন, প্লাস আমার কাজিনস, হ্যাঁ, এরা সবাই গিটারিস্ট কিংবা ইনস্ট্রুমেন্টালিস্ট। আর আমার প্রয়াত মা ছিলেন একজন বিশেষ
অসামান্য গুণের একজন মানুষ। তার সেলাই শিল্পকর্ম এবং লেখালেখির হাত ছিল দুর্দান্ত। আরও ইন্টারেস্টিং হচ্ছে আমার নানার ফ্যামিলিতে যদি আমি যাই, যেমন ধরো প্রয়াত আব্দুল আজিজ, যিনি বিশিষ্ট ভাওয়াই শিল্পী, উনি তো নিজেই অত্যন্ত জনপ্রিয় একজন সুরকার গীতিকার ছিলেন। ওনার মেয়েরা প্রয়াত নাদিরা বেগম বা অন্য যারা কাজিন আছেন, তারা সবাই কিন্তু এক একজনের চেয়ে ভালো কণ্ঠশিল্পী ছিলেন। আরে কি অদ্ভুত! আমি তো ওনাদের গান আমাদের বাসায় শুনেছি, বিশেষ করে কলো কলো ছলো ছলো, এই গানটা কিন্তু আমার আব্বার খুব প্রিয় একটা গান। আর তোমার মনে হয় পুরো এই পরিবারটাই খুবই একটা সঙ্গীত পরিবার, তাই না? হ্যাঁ, বলতে পারো। আমি এটাকে সাংস্কৃতিক পরিবার বলতে চাই, কারণ আমার পরিবারের সবাই কিছু না কিছু করছে। যেমন ধরো কেউ ছবি আঁকছে, কেউ গান গাচ্ছে, কেউ ইনস্ট্রুমেন্টাল প্লে করছে। তো এটা টোটাল একটা সঙ্গীত ফ্যামিলি বলতে পারো। তবে তুমি জানলে খুব অবাক হবা, সেটা হচ্ছে যে 1978 সালে আমার চাচারা রাজশাহীতে ওপেন এয়ার কনসার্ট করেছেন। তারা তখনকার সময়ে ডায়ার স্ট্রেটস, ইগলস, পিঙ্ক ফ্লয়েড এদের নাম্বারগুলি কভার করেছেন। সো একটা বড় রকমের ইনফ্লুয়েন্স আমার মনে হয় পরিবার থেকে আসছে। এবং আমার ছোট চাচা এখনও বাড্ডু, উনি তো খুবই ভালো একজন গিটারিস্ট, প্লাস উনি একজন দক্ষ সুরকার এবং কম্পোজার হিসেবে কাজ করছেন। আচ্ছা, তাহলে এসবই তোমার এই ক্রিয়েটিভ জার্নিটার ইনফ্লুয়েন্স? আসলে ছোটবেলা থেকেই ধরো আমি খুব ক্রিয়েটিভ এবং একটা অ্যাক্টিভ পরিবেশে বড় হয়েছি। যেমন ধরো ইনডোর আউটডোর স্পোর্টস, সায়েন্স এক্সিবিশন, ডিবেটিং, তারপরে তোমার একক অভিনয় করা, কিংবা ধরো রেড ক্রিসেন্ট, হ্যাঁ, ইন্টার স্কুল কম্পিটিশন, মাল্টি ডাইমেনশনাল এনগেজমেন্ট ছিল আমার। তো এই সব কিছুতে অংশ নিয়েছি। সেখান থেকে আমার অনেক রকমের স্কিলসও চেঞ্জ হয়ে গেছে। আর আমি খুব অবজারভেন্ট ছিলাম। ছোটোবেলায় ধরো আমি সাইকেলের টায়ার ফিক্স করতে গেছি, অ্যান্ড দেন আমি ওখানে বসে পড়েছি, দিয়ে আমি দেখেছি যে কিভাবে এটা ফিক্স করছে। আবার ধরো বাসায় মিস্ত্রি আসছে, আমি ওই প্রত্যেকটা সময় প্রত্যেকের সাথে থেকে ওদের কাজটা কিভাবে তারা করছে, রিপেয়ার করছে কিভাবে, এগুলো সব থেকে থেকে দেখছি। তো আমি মানে প্রতিটা অভিজ্ঞতা থেকে কোনো না কোনো কিছু আমি অ্যাডাপ্ট করেছি বা শিখেছি, বা লেসনটা আমি ডেভেলপ করেছি। তার মানে তোমার এই যে গান বা যে লেখালেখি, এটা তোমার এই অবজারভেশন স্কিল থেকেই শিখেছো? কিছুটা অবজারভেশন বলতে পারো, আর কিছুটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল। কারণ আমার গান শোনাটা ছিল আমার সবচেয়ে প্রিয় বিষয়। বিশেষ করে আমার বাসায় আমার বড় বোন, ও সবসময় ইন্ডিয়ান অ্যান্ড ইংলিশ গান শুনতো, ওয়ার্ল্ড মিউজিক শুনতো। বড় ভাই ছিল ব্যান্ডের ভক্ত, তো ও একবার চিটাগং থেকে আমার জন্য জেমস এবং শুভদেবের একটা ক্যাসেট নিয়ে আসে। ওটা আমি শুনে খুব মুগ্ধ হই, এবং আমি গানগুলি তুলতে থাকি নিজে নিজে। এটা আবার নিজে রেকর্ড করি, ওদেরকে শোনাই। অ্যান্ড ওরা যখন গানটা শোনার পর আমাকে বললো যে গান গাওয়াটা ভালো হচ্ছে। তো এটা ছিল আমার জন্য একটা টিপিং পয়েন্ট, কিংবা ধরো অনুপ্রেরণার একটা জায়গা বলতে পারো। আচ্ছা, তাহলে গান গাওয়াটা কিভাবে শুরু হলো? শুরুটা এরকম ছিল, পরবর্তীতে যখন আমি ইউনিভার্সিটিতে ক্লাস করি, তখন আমার দুজন বন্ধু রানা এবং পিপ্পু, এরা অ্যাকুস্টিক গিটারে গান প্লে করতো। তো আমি ওদের সাথে গান গাইতাম এবং খুব রিগোরাসলি গাইতাম, দীর্ঘ সময় ধরে গেয়েছি। পরে আমার মনে হয়েছে যে আমরা একটা ব্যান্ড ফর্ম করি, অ্যান্ড আমি ইনস্ট্যান্টলি রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ধ্রুব এবং পাপ্পু আরও দুজনকে নিয়ে আমরা আমার প্রথম ব্যান্ড রক ব্রেথ ফর্ম করি। রক ব্রেথ করার পরে আমার মনে আছে যে আমার প্রথম কনসার্ট জয়পুরহাটে ছিল, যেটা ছিল একদম আনফরগেটেবল একটা এক্সপিরিয়েন্স। এটা খুবই এক্সাইটিং একটা প্রোগ্রাম হয়েছে। এরপরে আমরা রাজশাহীতে আশেপাশে অনেকগুলি জেলা শহরে প্রায় মোর দ্যান 15 ওপেন এয়ার স্টেজ করেছি। এবং সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্টটা আমার ছিল ওই সময়, যে আমরা মিউজিক লিসনারের যে জনরা, সেটাকে আমরা চেঞ্জ করতে পেরেছিলাম। কারণ আমরা তখন ডিপ পার্পল, স্করপিয়ন্স, কিংবা ধরো ওয়ারফেজ, ইন ঢাকা রকস্টারটা, এদের নাম্বারগুলি করতাম। তো এটা একটা বড় রকমের ট্রান্সফরমেশন ছিল লিসনার পার্সপেক্টিভে। আর রাজশাহীতে আমরা প্রথম একটা মিউজিক একাডেমি অফ মিউজিক অ্যান্ড আর্ট এলডোরাডো ওপেন করি, যেখানে বিভিন্ন রকম প্ল্যাটফর্মের
তোমার স্কিলস আমরা ডেভেলপ করানোর জন্য একটা ট্রেনিং প্রোভাইড করতাম, সেখানে গান থেকে শুরু করে পারফর্মিং আর্ট অ্যান্ড সব। তো খুব মজার ব্যাপার কি, ওদের বেশ কিছু স্টুডেন্ট কিন্তু এখনো বাংলাদেশে লিডিং ব্যান্ডগুলিতে পারফর্ম করছে এই মুহূর্তে। কি দারুণ ব্যাপার! কোন সালের দিকে এটা? এটা 93 থেকে 97 এর মধ্যে। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়াতে এসে আবার মিউজিকের সাথে কিভাবে ইনভলভড হলে? অস্ট্রেলিয়া চ্যাপ্টারটা একটু ইন্টারেস্টিং, কারণ এখানে আমার প্রচুর সময় ছিল, আর যেহেতু অনেকটা গ্যাপ পড়ে গেছিলো গান গাইতে, তো আমি নিজেই প্রচুর প্র্যাকটিস শুরু করি। বাসাতে আমি অসংখ্য সময় দিয়েছি ভোকাল ডেভেলপমেন্টের জন্য, অনেক এক্সারসাইজ করেছি। অ্যান্ড দেন কমিউনিটিতে আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই ছিলেন, বাবলু ভাই, উনি আমাকে প্রথম টেম্পেস্ট্রা ওনার ব্যান্ডের সাথে ইন্ট্রোডিউস করান। আমি টেম্পেস্ট্রা হয়ে ধরো 10-12টা শো করেছি। অ্যান্ড তারপরে আমি আবার ক্রিস্টি হয়ে আরও 10-12টা শো করি, সিডনি, মেলবোর্ন এবং ক্যানবেরা সহ। তো ব্যান্ড করেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে নিজের কিছু নাই, মানে নিজের যে একটা ধরো সত্তা, সেটা ছিল না। তো মনে হচ্ছিল যে যদি নিজের একটা গান থাকতো, কারণ সারাক্ষণ তো অন্যের গান কভার করছি। তো সেই পার্সপেক্টিভে আমি নিজে যেহেতু গান লিখতে পারি এবং লিখতাম, তো আমি আমার নিজের লেখা এবং সুর দিয়ে 2012 সালে অশ্রুক্ষরণ নামে আমার প্রথম সলো মিউজিক অ্যালবামটা রিলিজ করি। ও ওয়াও, তাই নাকি? এটা তো দারুণ, এটা শুনতে হবে। আচ্ছা, তুমি ঠিক কখন থেকে লেখো? মানে তুমি লেখালেখিটা কি করে গেছো আগে থেকেই? ঠিক এক্স্যাক্টলি কবে থেকে লিখি এটা বলতে পারবো না, টু বি অনেস্ট, কিন্তু ছোটবেলা থেকে লিখতাম। আগে কবিতা লিখতাম, তারপরে সেগুলোকে যখন আমি গানের প্রতি আমার প্যাশনটা তৈরি হয়, তখন আমি এগুলোকে লিরিকে কনভার্ট করি। তো মানে কোনো নির্দিষ্ট করে দিন তারিখ ঠিক মনে নাই, এবং আমি আমার কাছে সবসময় একটা ডায়েরি পেন থাকতোই, যেটাতে আমি লিরিকগুলিকে লিখে ফেলতাম। আর যদি আমার কাছে কিছুই না থাকতো, তখন ধরো আমি মোবাইলে লিখি, কিংবা হয়তো বাসায় আছি আমি কম্পিউটারে লিখে ফেলছি। তো বেসিক্যালি আমি যেখানে কোথাও যাই, তখন আমার মধ্যে কোনো একটা মুড তৈরি হলে কিংবা কোনো থিম আসলে আমি সাথে সাথে সেটাকে লিরিকে কনভার্ট করার চেষ্টা করি। আচ্ছা, তো তোমার লিরিকের থিমটা কি? মানে কি নিয়ে মেইনলি লেখো? বেসিক্যালি কোনো সিলেক্টিভ কিছু না। আমি সাধারণত জীবনবোধ থেকে লিখি, কিংবা ধরো অনুভূতি নিয়ে লিখি, কিংবা সম্পর্ক, বা ধরো সাইকোলজিক্যাল যে মেটাফোর, এটা নিয়ে লিখি। আচ্ছা, তো তুমি কি শুধু নিজের জন্যই লেখো বা শুরু করো, নাকি অন্যদেরকেও করে দাও? নিজের জন্য লিখি ব্যাপারটা এরকম না। আমি যখন লিখি তখন এটা জেনারিক্যালি আমি জাস্ট লিখি, মানে আমি নিজেকে এক্সপ্রেস করি, যে অনুভূতিটা আমি ভাবছি সেটা আমি লিখি। আর অন্যের জন্য আমি লিখেছি, যেমন ধরো আমার লেখা সুরে শ্রদ্ধেয় আতিক হেলাল, উনি গান করেছেন সিডনি থেকে। যেমন শ্রদ্ধেয় ডক্টর ইন্দ্রাণী মুখার্জি, উনিও আমার দুটো গান করছেন। এবং সবচেয়ে আনন্দের ব্যাপারটা কি জানো, সেটা হচ্ছে যে আমার মতো একজন সাধারণ মানের একটা লেখক বলো বা লিরিসিস্ট বলো, এর লেখা দুটো গান সুর করছেন কলকাতার জনপ্রিয় শ্রদ্ধেয় জয় সরকার। এটা আমার জন্য একটা অমূল্য এক্সপেরিয়েন্স, এবং আমি খুবই গ্রেটফুল। এ পর্যন্ত আসলে কতগুলো লিরিক লিখেছো? প্রায় 150-র উপরে আমার লেখা হয়েছে এ পর্যন্ত। সো এক্সাইটিং। আচ্ছা, তোমার এই গান নিয়ে আর নতুন কোনো প্ল্যান আছে? মানে ইন ফিউচার কিছু করতে চাও? এখন তুমি জানো যে আমাদের লাইফ পুরোপুরি টেকনোলজি বেসড হয়ে গেছে। তো আমি দেখেছি যে ইন্টারন্যাশনালি টেকনোলজি অ্যান্ড মিউজিক যেভাবে মানে এটা একটা লেভেলে চলে গেছে, বা এটার যে আপরাইজিং কন্ডিশন এই মুহূর্তে, সেটাকে মাথায় রেখে আমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সিনথেটিক ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি। গত 2 বছর ধরে এটা আমার একটা রিসার্চের জায়গা, এবং আমি মনে করি কি যে আমি নট অনলি ধরো গ্লোবালি যে বিদেশি গানগুলোই এটা হচ্ছে তা না, আমি চাই যে বাংলা গানগুলিও একটা এরকম হাইটে যাক, যেন এই একটা লিসেনার গ্রুপ তো অলরেডি তৈরি হয়ে গেছে যারা এই ধরনের মিউজিক শোনে। তো আমি চাচ্ছি যে আমার লিরিকে এই গানগুলি হোক ভবিষ্যতে। আর অবভিয়াসলি আমি এটার জন্য আরও কাজ করব, যেন ভবিষ্যতে আরও অ্যাডভান্স কিছু আমি দিতে পারি, কিন্তু সেটা অবভিয়াসলি বাংলা গান নিয়ে। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি না কিছু ইম্পর্টেন্ট নোটস আপডেট করি। আচ্ছা ফাইন, আমি একটা স্কেচ মোটামুটি পেয়ে গেছি। আমার আরও অল্প কিছু বিষয় জানার আছে।
আমার অ্যাকচুয়ালি একটু স্ট্রেচিং লাগবে, আর আমার মনে হচ্ছে যে নেচারে একটু ব্রেদিং করতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ ঠিক বলেছো, এই পেছনে রিজার্ভ আছে, চলো যাই। তাই নাকি? হ্যাঁ শিওর, চলো। হ্যাঁ চলো। তোমার এই জায়গাটা খুবই অসাধারণ। হ্যাঁ, এখানে চারপাশে এমনিতেই আচ্ছা, তোমার জীবনে এই যে এত বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট, এত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, হবিজ আছে, এসব কি তুমি কিছুটা জন্মগত বলেই মনে করো? কিছুটা জন্মগত, কিছুটা তোমার ধরো শিক্ষালব্ধ, আবার কিছুটা তোমার অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি। তুমি জানো কি আমার জন্ম রাজশাহীতে? না, এটা আমি জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এখনই। ও, আমার জন্ম রাজশাহীর সাগরপাড়ায়, এবং তুমি তো জানো যে রাজশাহী বাংলাদেশের অন্যতম একটা ক্লিনেস্ট সিটি। তো এই পুরো শহরটার যে একটা অ্যাটমসফিয়ার, এটা আমার ওভারঅল জীবনেও একটা মারাত্মক রকমের প্রভাব ফেলেছে। প্লাস রাজশাহীর কিন্তু একটা খুবই সাংঘাতিক রকমের ঐতিহাসিক তাৎপর্য আছে। এখানে অনেক বড় বড় আর্টিস্ট জন্মেছেন, ঋত্বিক ঘটক তাদের মধ্যে একজন। আচ্ছা, তো সামগ্রিকভাবে এই জিনিসটা আমার জীবনে খুব বড়ভাবে প্রভাব ফেলেছে আর কি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলি নিয়ে কিছু বলো। ফ্যামিলিতে আমার প্রয়াত মা, উনি প্রাইমারি স্কুল টিচার ছিলেন, আর আমার প্রয়াত বাবা, উনি এনজিওতে জব করতেন। তো 71 সালের যুদ্ধে ওনার পাকিস্তানি আর্মিতে গুলিতে ওনার একটা পা হারান উনি। তো এরপর থেকে আমাদের মানে ফ্যামিলির ধরো পুরো মানে সংসারটাকে, আমাদের 3 ভাই বোনকে আমার মা বেসিক্যালি বড় করেছিলেন। তো এই জীবন সংগ্রাম বা যুদ্ধে ধরো বাস্তবতাটা যে কতটা কঠিন, হ্যাঁ, সেটা আমি জয় করে কিভাবে বাঁচতে হয় সেটা আমি শিখেছি। আচ্ছা, জীবনের কথা যখন বলছো, মানে এক্সপিরিয়েন্সের কথা যখন আসছে, তোমার জীবনে কোনো বাধা বা তোমার জীবনে যে চ্যালেঞ্জেস আর অবস্ট্যাকলস, এগুলো কিভাবে ওভারকাম করেছো? চ্যালেঞ্জ বাধা তো সবার জীবনেই থাকে, আমারও ছিল এবং এটা সবসময় ছিল। কিন্তু ধরো আমি যে জিনিসটা হয়েছে, স্কুল থেকে আমি খুব আমার লাইফটা খুবই ডিসিপ্লিনড, অর্গানাইজড, হ্যাঁ, এবং একই সাথে আমি খুবই প্র্যাকটিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট। তো যেটা হয়েছে যে কোনো একটা এইম বা গোলে পৌঁছানোর জন্য আমি সবসময় খুব ডিটারমাইন্ড ছিলাম, ফোকাসড ছিলাম। তো সে কারণে আমার যখন সামনে কোনো অবস্টাকল এসছে, সেগুলোকে আমি খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পেরেছি, আমার স্কিলস, এক্সপিরিয়েন্স, নলেজ সেগুলো অ্যাপ্লাই করে। কিন্তু একটা ব্যাপার কি, মানে যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যেমন ধরো খুব অ্যাকিউট তোমার পার্সিভিয়ারেন্স লাগে, ডিটারমিনেশন লাগে, রেজিলিয়েন্স লাগে, আবার ধরো এই যে এই নেচারের মতো কিন্তু একটা ওপেননেসও লাগে তোমার সামগ্রিক জীবনে আর কি। আচ্ছা, তোমার এই যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত জীবনের যে জার্নিটা, এখানে ধরো মানে আমার তো মনে হয় তুমি অনেক কিছু দেখেছো, শুনেছো, লাইক মানে জীবনের তোমার অনেকটাই দেখেছো। তোমার কি মনে হয় জীবনের বেঁচে থাকার সার্থকতাটা কোথায়? দেখো, এই পৃথিবীতে আমাদের জীবনটা তো অনন্ত না, কিন্তু আমাদের সৃষ্টিশীল কাজ করার যে চেষ্টা বা ক্ষমতা, সেটা কিন্তু সীমাহীন। তো আমার ভাবতে ভালো লাগে যে বিভিন্ন ক্রিয়েটিভ মিডিয়াগুলোতে যে কাজগুলো সারা পৃথিবীর মানুষ যেমন ভূমিকা রাখছে, আমিও ধরো আমার এই কাজগুলো একটা কালেকটিভ ক্রিয়েটিভ এফোর্টে অ্যাড করতে পারছি। আর একটা সময় আমি তো ধরো থাকবো না, কিন্তু আমার এই ক্রিয়েটিভ কাজগুলো থেকে যাবে। সেটা ধরো আমার লেখালেখির মধ্যে হোক, কিংবা আমার ছবি তোলার মধ্যে হোক, গানের মধ্যে হোক। তো এটা যদি কাউকে কোনোভাবে ইন্সপায়ার করে, কেউ যদি আমার কাজ দেখে ধরো এরকম একটা কাজ করতে চায়, কিংবা এর চেয়ে ভালো কাজ করতে চায়, বা আমার কাজ দেখে যদি কেউ খুব ইন্সপায়ার্ড হয়, হ্যাঁ,
সেটাই হবে আমার কন্ট্রিবিউশন কিংবা বেঁচে থাকার সার্থকতা বলতে পারো। গ্রেট, তোমার এই ফিলোসফিটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং মনে হচ্ছে। আমি মোটামুটি আমার সবগুলো দরকার ইনফরমেশন পেয়ে গেছি। একটা ফরম্যাট স্কেচ করে আমি তোমাকে পাঠাবো, তুমি দেখো যে এভাবেই ফরম্যাট করতে চাও কিনা। তাহলে একটা কাজ করি, আমরা বরং বাসায় ফিরে যাই, আর আমি একটু দেখি যে তুমি যে ফুডগুলোর ফটোগ্রাফি করতে চাচ্ছ ওটা যদি আমি একটু দেখতে পাই তাহলে আমি মানে আমার সেট আপটা বুঝতে পারবো যে আমার কি কি টুলস লাগবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, লেটস গো। ওকে, লেটস গো।